পেহেলগাঁও, গাঁও মানেই বুঝতে পারছেন সুন্দর গ্রামীণ এলাকা, অনেকেই বলেন ভূস্বর্গ। যে কোনো পাহাড়ি এলাকায় যাবেন, ছেড়ে দিন উত্তরবঙ্গের যে কোনো পাহাড়ি এলাকায় যাবেন, দেখবেন ওখানেও পাহাড় আছে, বিশেষ করে হচ্ছে বর্ডারিং জায়গা, ভুটান বর্ডার, উত্তরবঙ্গের যেখানে দেখবেন খুব সুন্দর ওইখানে ভ্যালি আছে। কিন্তু আমরা ভূস্বর্গ হচ্ছে কাশ্মীর, সেই কাশ্মীরে পর্যটকরা যান, ভালোবাসেন। কাশ্মীরি মানুষরা একদিক থেকে যেমন তারা চান যে তাদের পর্যটকরা আসুক, আর ঠিক পর্যটকদের কারোর পৌষ মাস কারোর সর্বনাশ তৈরি হয়। কেন? যখন কাশ্মীরে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়, বরাবর দেখা গেছে এই এপ্রিল মাস থেকে এটা শুরু হয়। বরফ গলতে থাকে, একদিকে বরফ গলে জল হতে থাকে, এবং যে পাইন গাছগুলো, ফার গাছগুলো রয়েছে সেখানে বরফগুলো ঝরে যায়, ফলে আবার জঙ্গলটা বেশ প্রমিনেন্ট হয়ে ওঠে। তারপর শুরু হয় হচ্ছে যেখানে পাক অধিকৃত কাশ্মীর যে অংশটা রয়েছে সেখান থেকে শুরু হয় হেভি সেলিং হতে থাকে। প্রত্যুত্তর ভারত দেয়, কিন্তু কি হয়, হেভি সেলিংয়ের মধ্যে দিয়ে প্রায় ক্রল করে, যেটাকে বলে এই যে যেখানে পাক অধিকৃত কাশ্মীরে তারা ট্রেনিং নেয়, লস্কর বা অন্যান্য যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে, তারপর তারা এরকম কাভারিং দেয় পাকিস্তানি রেঞ্জার্স বাহিনী, এবং তারা ভারতে ঢুকে যায়। তারপর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে একের পর এক কাণ্ড ঘটেছে। 80-র দশক অনওয়ার্ডস থেকে আপনাদের কাছে যদি তথ্য তুলে ধরি, প্রথম হচ্ছে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট দিয়ে এটা শুরু হয়। জম্মু কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের অধিকার, একটা রাজনৈতিক প্রশ্নকে তারা সামনে নিয়ে আসে, জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট। পরে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের মধ্যে থেকে তৈরি হয় হুরিয়াত কনফারেন্স, যেখানে বিভিন্ন চরমপন্থী বা হচ্ছে কেউ কেউ ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এই হুরিয়াত আসার পর কাশ্মীরে জঙ্গিবাদ একটা প্রবল আকার ধারণ করে। তখন আর আত্মনিয়ন্ত্রণের অধিকার নয়, তখন পরিষ্কার হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ ভারতকে দুর্বল করতে হবে, টুকরো করতে হবে। এই পদ্ধতি দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে, 30টা বছর ধরে এই হচ্ছে। তবে RDX ব্যবহার হয়েছে, মন্দির অ্যাটাক হয়েছে গুজরাটের অক্ষরধাম, কোথাও কোথাও এরকমও হয়েছে ভারতের পার্লামেন্টকে অ্যাটাক করা হয়েছে, সবটা পাকিস্তানের মদতে হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইট বিকামস এ রোগ স্টেট। এবং তারপরে যেটা হয়েছে, কিন্তু এই প্রথমবার দেখা গেল যে পর্যটকদের উপর আক্রমণ আনা হলো, অর্থাৎ সরাসরি পর্যটকদের উপর আক্রমণ আনা মানেই সেখানে কিন্তু হচ্ছে অর্থনীতিকে সামনে দেওয়া হলো। উদ্দেশ্যগুলো কি? এবং তার সাথে যে বিষয়টা হলো, বেছে বেছে হিন্দু ধর্ম দেখে তাদের কাউকে কালমা, তাকে বলা হয়েছে তুই পড়ো, কারোর স্মৃতিতে সিঁদুর দেখে তার হাজব্যান্ডকে মারা হয়েছে, কারুর হচ্ছে সুন্নত করা কিনা সেটা পরীক্ষা করা হয়েছে। এই যে বিভৎসতা, মধ্যযুগীয় বর্বরতা চালালো একটি সদ্যপ্রতিষ্ঠিত জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সংগঠন বেসিক্যালি হচ্ছে লস্কর-ই তৈবা মদতপুষ্ট। এমনিতেই লস্কর-ই তৈবা বা হাফেজ মোহাম্মদের যে সংগঠন জৈশ মোহাম্মদ, তাদের অনেক সংগঠন এখন দুর্বল হয়ে যাচ্ছে। যারা রয়েছেন, প্রচুর ধন সম্পত্তিও রয়েছে, তারা সেগুলোকে করে নতুনভাবে একটা জঙ্গিবাদকে করেছে, এবং তারা এতটাই দুর্ধর্ষ এবং নিষ্ঠুর যে গোটা ভারতবর্ষের মানুষ যখন পর্যটক, তারা কি করে বুঝবেন যে সেই তথাকথিত ভূস্বর্গে সেখানে ওত পেতে রয়েছে শয়তানরা, এবং তার পূর্ণ সুযোগ নিয়েছেন। এই যে দেখছেন টেরোরিস্ট একজনকে, কেউ ঢুকে গেছে, কেউ লোকালও আছে, এবং হচ্ছে পাক মদতপুষ্ট যেমন জঙ্গিবাদ দেখেছে, এবং সেখানে হয়তো রেঞ্জার্স বাহিনীর সহায়তায় ঢুকে পড়া রয়েছে। এরকম নানা রকম আমরা জানতে পারি। এখন প্রশ্নটা হচ্ছে এটাকে কিভাবে ট্যাকেল করা হবে, রাজনৈতিক সলিউশন। অনেকে বলছেন অনেক তো রাজনীতি এবং কূটনীতি তো হলো, অনেক রাজনৈতিক সলিউশন কমবার আলোচনা হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে কূটনীতিতে 80% এনার্জি খরচা হয়েছে পাকিস্তান। সমস্ত জায়গায় এটা বলেছে যে কাশ্মীর, তারা বলে, আজকেও স্টেটমেন্ট দিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক যে ভারত অধিকৃত কাশ্মীর। অথচ আমরা জানি 47 সালের ইতিহাস আমরা জানি, মহারাজা হরি সিং এর স্ট্যান্ড পয়েন্টও জানি। কিন্তু এই প্রশ্নে ভারত সরকার কি অবস্থান নেবে?
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার কারণ অনেকগুলো পয়েন্টস আছে, যে পয়েন্টসগুলো অত্যন্ত হলো রাজনৈতিকভাবে কিছু প্রশ্ন স্বাভাবিকভাবে আসবে, কিন্তু এখন সময়টা হচ্ছে একটা ঐক্যবোধের সময়, এবং সেই ঐক্যবোধ থেকে দাঁড়িয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী তারা ভারতের বিভিন্ন যে 3টি বাহিনী রয়েছে বাহিনী প্রধানের সাথে আলাপ আলোচনা চলছে। আলাপ আলোচনা প্রতি মুহূর্তে চলছে। সৌদি আরব সফর কাটছাট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরে এসেছেন নির্মলা সীতারামন অর্থমন্ত্রী। ক্যাবিনেট বৈঠকও হবে, এবং কোথাও আগামী দিনে বড় পদক্ষেপের আগে সর্বদলীয় বৈঠক হবে কিনা সেই প্রশ্ন রয়েছে। তবে সমস্ত ভারতবর্ষের রাজনৈতিক দলই এর উপযুক্ত কড়া জবাব দিতে হবে, এই প্রশ্নে ঐক্যমত তৈরি হয়েছে। এনাফ ইজ এনাফ, এরকম পরিস্থিতি রয়েছে। পহেলগামে অমিত শাহ গিয়ে পৌঁছেছিলেন, তিনি হেলিকপ্টার গিয়ে তিনি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই সমস্ত ছবি আমরা আপনাদের কাছে দেখাচ্ছি। কোথাও একটা জায়গায় আমরা বারবার বলেছি বাংলাদেশে টার্গেট করা হচ্ছে হিন্দু ফ্যামিলিদের, শুধু রাজনৈতিক প্রশ্নে আওয়ামী লীগ নয়, হিন্দুদের যেমন টার্গেট করা হয়েছে। কোথাও কাশ্মীরে এই যে ঘটনা নক্কারজনকভাবে নগ্নভাবে এটা প্রতিষ্ঠিত হলো, এর 3 দিন আগে পাকিস্তানের যিনি মন্ত্রী মাফ করবেন, পাকিস্তানের যিনি সেনাপ্রধান আসিফ মুনির বলেছিলেন সেই পুরনো দ্বিজাতি তত্ত্ব যে বিষ পুঁতে গিয়েছিল সেই সময় মুসলিম লীগ, দ্বিজাতি তত্ত্ব মুসলিম লীগের বয়ান, তার প্রস্তাবনা, এবং তার আধারে যে দেশ ভাগটা হয়েছিল, বাংলা পাঞ্জাব ভাগ হয়েছিল, এবং যে রক্তের উপর দিয়ে ভাসিয়ে নিয়ে গেছিল সে দ্বিজাতি তত্ত্বের কথা আবারও আসিফ মুনির বলেছেন। তিনি বলছেন যে পাকিস্তানের মুসলমানরা কিভাবে হিন্দুদের সাথে থাকবে, হিন্দুদের সাথে থাকার কোনো প্রশ্নই নেই। তার কারণ ধর্মে শুধু ভিন্নতা না, দুটো সম্পূর্ণ ভিন্ন জাতি, তাদের সংস্কৃতি, আচার আচরণ সমস্ত। এই যে পাকিস্তানের হচ্ছে সন্ত্রাসের আতুরঘর করে সন্ত্রাসকে গোটা পৃথিবীতে এক্সপোর্ট করা, আজ কিন্তু এক ঐতিহাসিক মুহূর্ত এখন ভারতের কাছে তৈরি হয়েছে। পাকিস্তান প্রশ্নে একটা সময় আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, চায়না প্রত্যেকে বিরুদ্ধ অবস্থান নিয়েছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চীনের বিদেশ মন্ত্রক কড়া স্টেটমেন্ট দিয়েছে, ভ্লাদিমির পুতিন কড়া স্টেটমেন্ট দিয়েছে, সবাই, ডোনাল্ড ট্রাম্প, ইউরোপিয়ান ইউনিয়ন প্রত্যেকে এই জিনিসকে মেনে নিতে পারছে না। তার কারণ হচ্ছে যেখানে সাধারণ নাগরিক ট্যুরিস্ট, তারা ওখানকার বাসিন্দাও নয়, তাদেরকে অ্যাটাক করা হয়েছে এবং ধর্ম দেখে খুন করা হলো। ফলে একটা বিপন্নতা কাজ করছে, বিশেষ করে সে বিপন্নতা যারা সত্যিকারে রিলিজিয়াসলি বিলিভ করে ধর্মনিরপেক্ষতা, তাদের জন্য সবচেয়ে কঠিন দুঃসময়ে তারা নেমে এসেছে। তার কারণ ভাবতে পারছে না দেশের মানুষ। ভারতবর্ষের অনেক প্রমিনেন্ট মুসলিম লিডার যারা রয়েছেন, আসাউদ্দিন ওয়েসি থেকে শুরু করে অনেকেই, তারা ওই ঘৃণ্য বর্বরতাকে সমর্থন দেননি। তাই এখন এক চরম অনস্লটের দিকে কি ভারত যেতে চলেছে? পলিটিক্যাল কূটনৈতিক সলিউশনের কি আর কোনো জায়গা থাকবে না? এই মুহূর্তে মিলিটারি সলিউশনই একমাত্র পথ। অনেকেই কিন্তু এই প্রশ্নে এখন আছেন মিলিটারি সলিউশনের পথ। কি বলছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তার বক্তব্য প্রথমে একটু শুনবো। आप जानते हैं कल पहलगाम में धर्म को निशाना बनाते हुए आतंकवादियों द्वारा किए गए कायरतापूर्ण हमले में हमारे देश ने अनेक निर्दोष नागरिकों को खोया है। इस घोर अमानवीय कृत्य से हम सभी गहरे शोक और दर्द में हैं। सबसे पहले मैं उन सभी परिवारों के प्रति अपनी गहरी संवेदना व्यक्त करता हूं जिन्होंने अपने प्रियजनों को खोया है। इस दुखद समय में दिवंगत आत्माओं की शांति के लिए मैं परमात्मा से प्रार्थना करता हूं। यहां मैं भारत के दृढ़ संकल्प को दोहराना चाहूंगा कि टेररिज्म के खिलाफ हमारी जीरो टॉलरेंस की पॉलिसी है। भारत का एक एक नागरिक इस कायरतापूर्ण हरकत के खिलाफ एकजुट है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा।
और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। भारत एक इतनी पुरानी सभ्यता और इतना बड़ा देश है जिसको ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। आने वाला कुछ ही समय में এর মানে হচ্ছে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, অপেক্ষা চলছে এবং উপযুক্ত জবাব এবং ঠিকঠাক জবাব শুধু যারা করেছে তাদের উপর নয়, অর্থাৎ এর যে মিলিটারি ভাষা সেটা যত আপনাদের কাছে সময়টা গড়াবে আরও এটা ক্লিয়ার করা দিতে থাকবো। এবং তার সাথে পর্দার পিছে যে রয়েছে ইঙ্গিত পরিষ্কার কার দিকে, এটা ইতিমধ্যেই তাদের মধ্যে হৃৎকম্প তৈরি হয়ে গেছে। পাকিস্তান স্টেটমেন্ট দিয়েছে এই ঘটনার সাথে যেন পাকিস্তানকে জড়িত না করা হয়। লস্কর ই তৈবা কোথাকার, কোথায় মদতপুষ্ট, সবাই এগুলো জানে, কিন্তু গোটা দেশ এখন ঐক্যবদ্ধ হয়ে রয়েছে। এই প্রশ্নের এক চূড়ান্ত মীমাংসা হওয়া উচিত। যদি সত্যিকারের ভারত একটা উন্নত সভ্যতার দেশ হয়ে থাকে, যেটা রাজনাথ সিং বললেন, তাহলে কড়া জবাব সবাই যারা সভ্যতা এবং সংস্কৃতির পরম্পরায় যারা অবিশ্বাস রাখেন সেই অবিশ্বাসীদের প্রতি, ভারতের সভ্যতা সংস্কৃতি পরম্পরার অবিশ্বাসীদের প্রতি উপযুক্ত জবাব দেওয়া হবে, সেটা একদম দৃঢ় কণ্ঠে বললেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবং বললেন আর কিছুক্ষণের পরেই আপনারা এটা বুঝতে পারবেন, তার মানে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ঠিক এটারই আশঙ্কা কেন আমরা করেছিলাম, বিভিন্ন সময় আমরা বলবো এক এক করে, কিন্তু তার আগে খুবই দুঃখ বিদারক যে বাংলার যারা মানুষ, যারা এখানে বাংলায় আমরা যারা বসবাস করি, বাংলাভাষী, তাদের একটা কাশ্মীরের প্রতি একটা অদ্ভুত টান আমরা প্রতি সময় অনুভব করেছি। কাশ্মীরের মানুষ বা সেখানকার রাজনৈতিক শক্তি বাংলার বিভিন্ন সময় যে কষ্ট যন্ত্রণা তারা কতটা সহযোগী হয়েছে সেরকম তথ্য আমি জানি না, কিন্তু বাংলার মানুষ যে তাদের দুঃখের প্রতি বিভিন্ন সময় হয়েছে, দেশের যে ন্যারেটিভ মূলধারা সে ন্যারেটিভের থেকে অনেক সময় বাইরে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব মেনে নেওয়া, যেখানে আমি দেখছি একটি নবদম্পতি যে জীবনের স্বপ্ন দেখছে, সে স্ত্রীকে নিয়ে গেছে, সেখানে নিথর একটি লাশ পড়ে রয়েছে, এক তরুণ স্বামী এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রয়েছে তার নববিবাহিতা স্ত্রী। এই ছবি গোটা দুনিয়াকে হিলিয়ে দিয়েছে, গোটা দুনিয়া আজকে মানে চিচিকার করছে। কেউ বেহালার বাসিন্দা, কেউ হচ্ছে দক্ষিণ কলকাতা অন্য প্রান্তের বাসিন্দা, সব মিলিয়ে একটা বিজয়গড়ের, সব মিলিয়ে একটা অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি। তাদের সকলেরই দেহ ফিরছে। বিতান অধিকারী বৈষ্ণবঘাটার বাসিন্দা, বয়স মাত্র 40, তার স্ত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে যাতে তাদের এই কষ্ট দুঃখ দেখে ভারত রাষ্ট্রের যারা অধিকারী রয়েছে তারা যাতে মানে বুঝতে পারে। ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র, তার বয়স মাত্র 42, নিহত হয়েছেন তিনি। এবং আরও একজন রয়েছেন বেহালার বাসিন্দা, তিনিও নিহত হয়েছেন সবীর গুহ, তার বয়স 52 বছর। স্ত্রী এবং মেয়েকে নিয়ে গেছিলেন, স্ত্রী মেয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বেছে বেছে যেটা বলা হলো হিন্দু পুরুষ থেকে খুন করা হয়েছে। এ ভয়ঙ্কর, কোনো সভ্য দেশ কোনো সভ্যতার মানতে পারবে না, মানা সম্ভব নয়। এমতো পরিস্থিতিতে আমি একটা প্রতিবেদন নেব, সকাল থেকে আমরা এই বিষয়ে রয়েছি, অত্যন্ত সকলেই আজকে মর্মাহত দুঃখিত, কিন্তু সকলের মধ্যে একটা কোথাও দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব কাজ করছে। এখন সত্যিকারের অ্যাকশান এবার কি দেখা যাবে ভারতের ডাইরেক্ট অ্যাকশান? এই প্রশ্নটা এখন চারিদিকে ঘুরপাক খাচ্ছে। প্যানেলে যাবার আগে একটা প্রতিবেদন সঙ্গে নেব। রক্তাক্ত উপত্যকা কাশ্মীর। মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হয়েছেন 28 জন পর্যটক, আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে একজন পাটুলির বাসিন্দা বিতান অধিকারী। বছর 40-এর বিতান অধিকারী
কর্মসূত্রে ফ্লোরিডা থাকতেন। 8 এপ্রিল কলকাতার বাড়িতে ফিরেছিলেন বিতানরা। 16 এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার ফেরার কথা ছিল, তারই মাঝেই আসে দুঃসংবাদ। মঙ্গলবার সকালে পেহেলগাঁও গিয়েছিলেন বিতান অধিকারী। ঘুরতে গিয়ে জীবনে নেমে এলো চরম পরিণতি। দুপুরে নৃশংস হত্যাকাণ্ড চালায় জঙ্গিরা। অভিযোগ, নাম ধাম জিজ্ঞাসা করে 5-6 জন জঙ্গি একের পর এক পর্যটককে গুলি করে মারে। বিতানের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী অরূপ বিশ্বাস বিতানের বাড়িও গিয়েছিলেন, দেখা করেন মা বাবার সঙ্গে। তৃণমূল সাংসদ মালা রায়ও বিতানের বাবা মায়ের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। পুত্র শোকে কান্নায় ভেঙে পড়েছেন অসহায় বাবা মা। ছেলে খেতে ভালোবাসত, পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যেতে চেয়েছিলেন বিতান, কিন্তু তারা যাননি। আজ সব যেন স্মৃতি। পরিবারের একমাত্র রোজগার ছিলেন বিতান অধিকারী। কিভাবে চলবে এই অসহায় বৃদ্ধ বাবা মার বাকি জীবন? কি হবে বিতান অধিকারীর ছোট্ট ছেলে? শঙ্কর লাহার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও সুচারু মিত্রের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা। বুঝতেই পারছেন কতটা করুণ অবস্থা, বাবা মা মানে কান্নায় ভেঙে পড়ছে। কে এর উত্তর দেবে? এর উত্তর বা এর যে শিকড় কত গভীরে, বারবার সে করার জন্যে কার ভালো লাগে? প্রত্যেক দিন বাংলাদেশের এই ঘটনা, প্রত্যেক দিন। এবং আজকেও প্রস্তুত হয়ে যান আপনাদের যারা ট্রোলার বাহিনী। এতদিন অনেকেই বলেছেন টাইম লাইনে নিজের দেশ নিয়ে ভাবুন। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, নিজের দেশ কতটা কীভাবে ভাবছে সেই জবাবটা নিশ্চয়ই আগামী দিনে দেখবে। গোটা বিশ্ব ভারতের প্রতি সহমর্মিতা জানিয়েছে, এটা নয়। এবং আপনাদের জানে রাখি, পেহেলগাঁও জঙ্গি হামলার যিনি মাস্টার মাইন্ড সাইফুল্লাহ খালিদকে একেবারে হাইড আউট, মানে তাকে বার করা হচ্ছে, প্রথম টার্গেট নিয়েছে। এনআইএ তদন্ত করছে, সেনাবাহিনী প্রস্তুত হচ্ছে যেটুকুনি খবর আছে। এবং জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF এর দায় নিয়েছে। তাদের যে বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে 370 উঠিয়ে দেওয়ার কারণে কাশ্মীর ভ্যালির দখল নিচ্ছে মুসলমানরা। সোজা কথায় মানে হিন্দু বা অন্যান্য অর্থাৎ সেটা ওই আসিফ মুনির কর্তায় শিখিয়ে দিয়েছে না, এদের সাথে থাকা যাবে না, তাই তার প্রথম প্রতিক্রিয়া তারা নামিয়েছে এইভাবে। কিন্তু সরাসরি ভারত রাষ্ট্রকে এই চ্যালেঞ্জ করার যে দুঃসাহস দেখিয়েছে, তার কিভাবে মোকাবিলা হবে, মিলিটারি পথেই হতে চলেছে, এটা বলা যায়। আমরা সরাসরি আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস। তাকে আমি স্বাগত জানাচ্ছি নীলাঞ্জনকে। রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র ডক্টর দীপঙ্কর সরকার, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করেন এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। এবং তার সাথে রয়েছেন যিনি সরাসরি প্রথম দিন থেকেই একটা কথা তিনি বলছেন, বাংলাদেশ নিয়ে বলতে গিয়ে বলেছিলেন যে বাংলাদেশের সলিউশন মাত্র 2 থেকে 3 ঘন্টার ব্যাপার। তার কারণ মিলিটারি কোনো সলিউশনের প্রয়োজনই হবে না বাংলাদেশের জন্য। কিন্তু আসল যে পালের গোদা, যে পাকিস্তানের কথায় সেখানকার যারা যারা লাফালাফি করছে পর্দার পেছনে, সেই খিলাড়িকে নিঃসন্দেহে ভারত তো জানেই সেটা। এখন সেটা কিভাবে হবে, তাই উত্তরের দিক এবং পশ্চিমের দিক প্রস্তুতি সেই দিকেই এখন যাচ্ছে। দীপ্তিমান সেনগুপ্ত, আপনি এটা বলেছিলেন, এটা ঠিক কথা একটা সময়, তার কারণ হচ্ছে এটা ট্র্যাক আপনি রাখছেন। এই মুহূর্তে যে প্রশ্নটা আসছে খুব সংক্ষেপে প্রথমে এটাই জানতে হবে যে মিলিটারি সলিউশন দরকার থাকে। কারণ অনেকেই রাজনৈতিক সলিউশনের কথা বিভিন্ন সময় আমরা শুনে এসেছি যে কাশ্মীরের এই সমস্যা রাজনৈতিক প্রক্রিয়ায় সমাধান করতে হবে এবং কূটনীতি জারি রাখতে হবে। কিন্তু কূটনীতির ফলাফল দেখেছি অটল বিহারী বাজপেয়ীর সময়, ক্রিকেট খেলার সময় বা বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক সমাধানও দেখেছি। তাহলে একটাই বাকি থাকলো মিলিটারি অপশনস। রাজনাথ সিংয়ের বক্তব্য কি সেই দিকেই আছে যে মিলিটারি অপশনের দিকে ভারত এগোচ্ছে? আপনি কি আমাকে জিজ্ঞাসা করলেন? হ্যাঁ, দীপ্তিমান সেনগুপ্ত। আমি এই আলোচনাটা শুরু করার আগে দুটো জিনিস আমার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে। আমি প্রথম দিন থেকে একটা কথা বলছি যে এখানে কাহি পে নিগাহে কাহি পে নিশানা।
পাকিস্তান বাংলাদেশের বিষয়ে যতটা অ্যাক্টিভলি বা প্রোঅ্যাক্টিভলি রোল প্লে করেছে, তার মূল উদ্দেশ্য ছিল কাশ্মীরকে এন্ডেঞ্জার্ড করা। তার কারণ হচ্ছে কাশ্মীরে মানে পাক অধিকৃত যে কাশ্মীর আছে সেখানকার অর্থনীতি বসে গেছে, আর ভারতীয় যে কাশ্মীর, সেই ভারতের অধিকৃত কাশ্মীরের অর্থনীতি অত্যন্ত উজ্জ্বল অর্থনীতি এবং বৈদেশিক ইনভেস্টমেন্ট ওখানে আসছিল। এটা পাকিস্তানের কাছে খুব একটা জ্বালাদায়ক হয়ে গেছে। বিশেষ করে বালুচিস্তানের যে অংশটা, সেখানেও একটা অস্থিতিকর অবস্থা ওদের তৈরি হয়েছিল। তো এখান থেকে বেরোনোর জন্য এবং আসিম মুনিরের ওপরে যেদিন থেকে স্যাংশন শুরু হয়েছে, ইউএস স্যাংশন শুরু হয়েছে আসিম মুনিরের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে নয়, আসিম মুনিরের বিরুদ্ধে যেদিন থেকে এই স্যাংশনটা শুরু হয়েছে, সেদিন থেকে আসিম মুনিরের নিজস্ব যে এক্সিস্টেন্স, এটাকে রক্ষা করার জন্য একমাত্র রাস্তা ছিল সেটা হচ্ছে এইরকম কিছু ঘটানো। এবং এখানে আমি আপনাকে একটা ঘটনা বলে রাখি, গতকালকের দুটো সংবাদ মাধ্যমের নিউজ, একটা বিবিসি একটা আল জাজিরা, যেখানে যারা এটাকে টেরোরিস্ট অ্যাটাক বলেনি, বলেছে আননোন গানম্যান অ্যাটাক। খুব পরিষ্কারভাবে এদের ন্যারেটিভটাকে বুঝতে হবে। তো এই গোটাটাকে যদি আমরা দেখি, তাহলে পরে এখান থেকে একটা জিনিস পরিষ্কার, যে পাকিস্তান এখন কারো হয়ে কামলা খাটছে, একদম পরিষ্কার এই শব্দটা বললাম, কামলা খাটছে। কিন্তু আজকে ভারতবর্ষের কাছে কোন কোন রাস্তাগুলো খোলা আছে সেটা বুঝে রাখতে হবে। বিটুইন ইন্ডিয়া, ইউএসএ অ্যান্ড চায়না, এদের যে মানে ইকোনমিক্যাল যে ওয়ারটা চলছে, সেই ইকোনমিক্যাল ওয়ারের মাঝখানে সবচেয়ে ব্যালেন্সিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষ। বিগত না, আমি একটু অ্যানালিসিসটা একটু এক সেকেন্ড দীপ্তিমান বাবু, একটু গভীরতায় যাওয়ার আগে এই প্রশ্নটা খুব, কেন গোটা দেশ এখন যে জায়গায় উত্তেজনায় রয়েছে, অ্যানালিসিস থেকে আমার কথা হচ্ছে ভারত কি মিলিটারি অ্যাকশনে যাচ্ছে? অনলি সলিউশন। আমি জাস্ট ওই পয়েন্টটাতেই আসছি, আমার পয়েন্টটা শেষ হয়ে এসছে। এবার ভারতবর্ষের যারা নেতৃত্বে আছেন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে বিজনেস বার্গেইনটা করে চায়না, ইউএসএ এবং রাশিয়া, এই তিনজনকে পক্ষে নিয়ে পাক অকুপায়েড কাশ্মীর, যেটার বিনিময়ে এতদিন পাকিস্তান ব্যবসা করে গেছে, সেটা আসবে কি আসবে না। যদি আসে তাহলে ভারতবর্ষের জনগণ আরো অর্থ দিতে রাজি, আরো ট্যাক্স দিতে রাজি আছে। কিন্তু যদি সেটা না আসে, তাহলে কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক পরিবর্তন 2026-এর মধ্যে হয়ে যাবে। এটুকু আপনাকে আজকে আমি বলে রাখলাম। স্বাভাবিক, একদম ডিসাইসিভ পয়েন্টে এসে মানে উপস্থিত হয়েছে দীপঙ্কর বাবু। পাক অধিকৃত কাশ্মীর, যদিও দুটো সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেছিলেন যে ওটা ভারতের অংশ এবং এটা একটা সময় যখন আসবে এটা ভারত বুঝিয়ে দেবে এটা ভারতেরই অংশ। হয়তো সেই সময়টায় উপস্থিত হয়ে গেছে, তার কারণ আন্তর্জাতিক সমস্ত শক্তিধর দেশ এই প্রশ্নে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে, মানে গো অ্যাহেড এই সিচুয়েশনসের মধ্যে রয়েছে। এখন আমরা কি আশা করতে পারি, রাজনাথ সিং যে বক্তব্য, আপনি এটাকে কিভাবে দেখছেন যে ভারত একটা বড় চূড়ান্ত এবার একটা জায়গায় পাক অধিকৃত কাশ্মীরি কি টার্গেট? দেখুন, আমরা তো দলের মুখপাত্র হিসেবে কথা বলতে এসেছি, আর রাজনাথ সিং ভারতবর্ষের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনি যে বক্তব্যটা উপস্থাপন করেছেন, সেটা থেকে ভারতবর্ষের লোক বা আমরা যারা বসে টিভি চ্যানেলের সামনে রয়েছে তারা সমস্তটাই ক্লিয়ার। তবে একটা কথা পরিষ্কার করে তিনি বলেছেন, যেটা আমার দৃঢ়ভাবে আজকে সেই ভারতবর্ষ সেই 2000 সালের ভারতবর্ষ নয়। কারণ 2000 সালেই সর্বশেষ, এই 2000 সালের কথাটা আমি কেন বললাম, আজ দেখুন এতদিন যা যা পুলওয়ামার ঘটনাটা সব সামরিক বাহিনীর পরে, 2000 সালে কিন্তু লাস্ট অসামরিক মানুষের উপর আক্রমণ হয়েছে এবং সেই আক্রমণে 36 জন মারা গেছিল। 2000 সালের পরে আজকে এই 25 বছর পর আবার কিন্তু অসামরিকরা, আমি মাস 6 আগে কাশ্মীরে অন্যভাবে নেবেন না, আমি অসামরিক লোককে, বিজেপি শাসন ছিল দেশে, আমি আপনাকে বিজেপি শাসন আপনি খুঁজে বের করুন না, আমি যে কথাটা বলতে চাই সেটা বুঝতে দিন না। আপনি বিজেপি শাসন খুঁজে বের করুন, বিজেপি কিছু করবে না, বিজেপি ইচ্ছে করে করাচ্ছে তাই বলছেন তো না, সেটা বলে আপনার চ্যানেলে টিআরপি বাড়লে বাড়ুক না, ঠিক আছে। এবার ব্যাপারটা আপনি তো তাই প্রমাণ করতে চাইছেন, আপনি ঠিক আছে ওরম লিখে দিয়ে মুখে বলবেন বিজেপির বিরুদ্ধে, সে ঠিক আছে বলুন। আমি যে কথাটা বলতে চাইছিলাম যে 2000 সালে হয়েছে আর এবার হয়েছে 25 বছর পর। লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে অসামরিক মানুষকে মারার
ফলে কি করতে চাইছে এখানে প্রমাণ করতে চাইছে যে সাধারণ মানুষ, কাশ্মীরের মানুষের অর্থনৈতিক কি উন্নতি হয়েছে বিগত 5 মাস আগে গিয়ে আমি নিজে দেখে এসেছি। এবং আপনি যারা আজকে আমার আলোচনা শুনছেন, আজকে যে পর্যটন ব্যবসা ছিল কাশ্মীরে, আজকে 2019 এই তোলার পরের থেকে 370 ওঠার পর থেকে আজকে পর্যটন ব্যবসা শুধু নয়, বিদেশি ইনভেস্ট বলুন, যে কোনো কাজে বলুন, রাস্তাঘাটের মধ্যে ভাবতে পারবেন না, বর্ডার রোড সিকিউরিটি অর্গানাইজেশনের যে রাস্তা হচ্ছে ব্রোড, সেই রাস্তাগুলো যে কোনো সময় তার উপরে যুদ্ধ বিমান নামতে পারবে এরকম প্রযুক্তিতে তৈরি হচ্ছে। অর্থাৎ মানুষের আজকে ভাবতে পারেনি কাশ্মীরে অটল টানেলের মাধ্যমে যাত্রার পথটা এরকম নিয়েছে। আজকে উন্নতিটা দেখতে হবে। এই উন্নতি, একটা রাজ্যের উন্নতি, ভারতবর্ষের উন্নতি কারা দেখবে না? ভারতবর্ষকে যারা পছন্দ করে না তাই। এবং যারা এরপরে আক্রমণ করা হয়েছে, দেখুন আক্রমণ করা হয়েছে, আমরা দেখেছিলাম 71 সালে লুঙ্গি খুলে দেখা হতো সে কোন ধর্মের লোক, ঠিক সেটাই কিন্তু কালকে হয়েছে। এবং বিতানবাবুর স্ত্রী বলছেন শাখা সিঁদুর পরা দেখলে কলমা পড়তে না বলে, আপনিও বললেন এই ব্যাপারটা হচ্ছে একটা ধর্মের পরে আঘাত। ধর্মের পরে আঘাত বাংলাদেশে যেমন হচ্ছে, যেমন আমরা মুর্শিদাবাদে দেখতে পাচ্ছি, ঠিক কাশ্মীরে দেখেছি। এই যারা ধর্মের পরে আক্রমণ করে তাদের কারণ হচ্ছে কি সনাতনী ব্যবস্থা, হিন্দু ব্যবস্থার আঘাত করা। আর তার প্রমাণ আপনি অপেক্ষারণ আজকে আলোচনা করছি আপনার সামনে, 2 দিন পরে যখন সামনের সপ্তাহে আলোচনা করতে আসবো আপনি ফলাফলটা দেখে নেবেন। সেই ভারতবর্ষ নেই, সেই ভারতবর্ষের অর্থনৈতিক দিনে সামরিক দিকে প্রশ্ন নেই। আপনি পরের দিন যখন আলোচনা করবেন তখন দেখবেন এর বদলাটা কোথায়, সার্জিক্যাল স্ট্রাইক হোক আর কীভাবে হোক সেটা বুঝতে পারবে। কারণ ও দেশে বসে বসে যে ভারতবর্ষের ওয়ান্টেডগুলো ও দেশে খতম হচ্ছে, যেভাবে ও দেশেও শক্তি যেমন ওদের বিরুদ্ধে লেগে আছে, ঠিক সেইভাবেই ভারতবর্ষের বদলা নেবে। এবং আপামর ভারতবর্ষে যারা ভারতীয়, যারা সনাতনী ব্যবস্থায় ভারতকে মনে করেন যে ভারতবর্ষ সনাতন ঐতিহ্যের দেশ, তারা সকলেই এর সাথে আছে। থাকবে না শুধু যারা ওই চেক করে লুঙ্গি পরে সেই বাহিনীটা, যারা ওই মুর্শিদাবাদেও মেরেছে ওই হরগোবিন্দ দাসকে, এবং সেই সময় এই বামপন্থী নেতা হরগোবিন্দ বলতে পারেনি, হরসুন্দর বলেছিল। আজকে দেখুন, কেন বলবো না, আজকে মোহাম্মদ সেলিম, আমি রাজনীতি করছি না, মোহাম্মদ সেলিম আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ সেলিম বাবু তাদের একদম পার্টির হ্যান্ডেলে পোস্ট করে বলছেন যে দাঙ্গা ছড়ানোর জন্য নাকি এটা করা হয়েছে। রাজনাথ সিং বলছেন গোটা দেশ ঐক্যবদ্ধ রয়েছে, গোটা দেশ না, বিশ্বের বিভিন্ন বিশ্বের সমস্ত শক্তি ভারতের সঙ্গে এসেছে, এবং তারা বলছে যে আপনারা ভারতের বিরোধী রাজনৈতিক দল যদি আমরা দেখি সবাই এটা স্টেটমেন্টে দিচ্ছে, এবং তারা এই যে মানে সিপিএম পার্টি যারা আমেরিকার আশিকে আত্মবলে মনে করে, তারা বলছেন যে কথাটা বাদ দেওয়া, ভারত থেকে ভারতের বিরোধিতা করার লোক শুধু বাইরে নেই, ভারতেও আছে। ঠিক আছে, আপনি যখন সিপিএম ভাইদের সাথে ডিবেট করবেন তখন এই প্রশ্নে করবেন, আজকে এটা নেই, আজকে আমরা দেশের প্রশ্নটা নিয়ে রয়েছি। এবং আপনি বরঞ্চ এই উত্তরটা দিন, এটা বলুন না, তখন তো কেউ বাধা দেবেন না যে হিন্দু দেখে বেঁচে কেন করুন। আগের টেরোরিস্ট অ্যাটাকে, আগের কোন টেরোরিস্ট অ্যাটাকে এরকম কিন্তু ঘটনা ঘটেনি, মন্দির অ্যাটাক হচ্ছে। আমি তো সে কথাই বলছি, এবং আমরা বলছি না, বিতান বাবুর স্ত্রী বলছেন যে শাখা পলা দেখে কলমা পড়তে পারছো কিনা সেটা দেখে অ্যাটাক করেছে। আমি সে কথাটাই বলতে চাইছি যে এই জায়গাটায় শুধুমাত্র ভারতীয়দের একটা নির্দিষ্ট ধর্মের উপর আক্রমণ, হিন্দু ধর্মের উপর আক্রমণ, সনাতনী ব্যবস্থার উপর আক্রমণ, উপর টেররিস্ট অ্যাটাক তো নতুন কিছু না। 80-র দশকে JKLF এর পরবর্তী সময় থেকে দেখুন, যদি আমরা দেখি যে বিভিন্ন মন্দির অ্যাটাক হয়েছে, অক্ষরধাম, সংসদ ভবন অ্যাটাক হয়েছে, কাশ্মীরে তো অগন্তি মারা গেছে জঙ্গিদের সাথে প্রত্যেকদিন হাদসা, পাকিস্তান রেঞ্জার বাহিনী ফায়ারিং করছে, দিয়ে কাভারিং দিচ্ছে, দিয়ে ওখান থেকে এই পাক অধিকৃত কাশ্মীর সমস্ত চেনা মডেল। কিন্তু RDX বিস্ফোরণের সময় তো ঠিকানা লেখা থাকে না কোন ধর্ম, বহু মানুষ মারা গেছে বিভিন্ন ধর্মের। এবার বেছে হিন্দুকে অ্যাটাক মানে করা হচ্ছে, এটা কারণটা কি? প্রথমেই জয় হিন্দ, এবং সুজিতদা আপনাকে ধন্যবাদ আজকে ডাকার জন্য। প্রথমেই যে 28 জন মানুষ এই জঙ্গি হামলায় তারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার পরিজনের প্রতি আমার এবং আমার দলের তরফ থেকে সহমর্মিতা জানাই। ভাষা নেই তাদের, কি বলবো আর তাদের। কিন্তু যেই কন্ডিশনটা আপনি বললেন, দেখুন যারা টেররিস্ট তারা সবসময় ধর্মের একটা আছিলায় তারা কিন্তু চেষ্টা করে তাদের অ্যাকশনটা, তাদের যে ক্রাইমটা সেটাকে জাস্টিফাই করা, এবং এটা টেররিজম। সেই জিনিসটা আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। উনি বললেন যে লাস্ট নাকি 2000 সালে মানে এরকম সিভিলিয়ানদের ওপর অ্যাটাক হয়েছিল, সিভিলিয়ান প্রচুর মারা গেছে তারপরেও, এবং সেটার মধ্যে আমি যেতে চাইছি না। কিন্তু আমরা এটাও সঠিক কথা যে বেশ কিছুদিন একটা স্টেবিলিটিও আমরা দেখেছি, কিছু মানে সামরিক বাহিনীদের মধ্যে বেশ কিছু আর্মড ফোর্সেস তারা শহীদ হয়েছেন, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু স্টেবিলিটিও আমরা দেখেছি, সেটা আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই। কিন্তু
এই যে যেটা বলেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছিলেন যে ধারা 370 যখন অ্যাব্রোগেটেড হয়ে যাবে তারপর থেকে আর কোনো অশান্তি হবে না, কোনো টেরোরিজমের কোমর ভেঙে গেছে। এর আগে 2016 সালে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তখন বিজেপির প্রেসিডেন্ট ছিলেন, অমিত শাহ বলেছিলেন যে ডিমনিটাইজেশন করার জন্য এই টেরার ফান্ডিং বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা দেখছি যে সেটা কিন্তু হয়নি। কিন্তু একটা ডিফারেন্স আছে, এর আগেও যখন পুলওয়ামার ঘটনা ঘটেছিল কেন্দ্র সরকারের আরও বেশি শিক্ষা নেওয়া উচিত ছিল, সেই ব্যাপারটা আসছি। কিন্তু আমরা দেখছি যে তারপরেও এরকম একটা অত্যন্ত মানে মর্মান্তিক ঘটনা ঘটে গেল গতকাল, কিন্তু মানে তাদের সেই রেসপন্সটা আমরা দেখলাম না। একটা ডিফারেন্স আছে, কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে। তখন কিন্তু এই জম্মু কাশ্মীর কিন্তু ইউনিয়ন টেরিটরি ছিল না, এখন ইউনিয়ন টেরিটরি, মানে পুরো সিকিউরিটি ফোর্সটা কিন্তু কেন্দ্র সরকার তারা কন্ট্রোল করতে পারছে, ইনক্লুডিং জম্মু কাশ্মীর পুলিশ। তো এই পুরোটাকে যখন তারা কন্ট্রোল করতে পারছে, তারপরেও এই যে পেহেলগাঁওয়ের যেই জায়গাটা, যেই ট্যুরিস্ট স্পটে এই ঘটনাটা কালকে ঘটলো, সেখানে কেন পর্যাপ্ত সিকিউরিটি বাহিনী সেখানে ছিল না? এবং এটার কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্স ছিল, এই ব্যাপারগুলো আপনারা না বললে হবে না, ইন্টেলিজেন্স ছিল। এবং সেই জন্যই বোধহয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিজিটটা কিন্তু ক্যান্সেলড হয়েছিল, এর মধ্যে তার কিন্তু ভিজিট করার ছিল, সেটা কিন্তু ক্যান্সেলড হয়েছে। তারপরে কেন ট্যুরিস্টদের সেখানে যেতে দেওয়া হলো? তারপরেও কেন সেখানে কোনো সিকিউরিটি প্রেজেন্স ছিল না? আর এই যে এইটা মানে যারা জঙ্গি বাহিনী যারা ঢুকেছে, যারা, এটা তো মানে ওই পিওকে থেকে তো এই জিনিসটা এসছে, তারা ঢুকছে কি করে, এটা আমার প্রশ্ন। তারা ঢুকছে কি করে? পাকিস্তানে আপনি একটা খেলনা বন্দুক, কাশ্মীরে আপনি একটা খেলনা বন্দুক নিয়ে ঢুকতে পারবেন? সেখানে কি করে বন্দুক, আগ্নেয়াস্ত্র, এই এত কিছু নিয়ে, আরডিএক্স, এই সমস্ত নিয়ে জঙ্গি বাহিনী ঢুকছে কি করে? ওয়্যার ইজ দ্য সার্ভেলেন্স, ওয়্যার ইজ দ্য ভিজিলেন্স, ওয়্যার ইজ দ্য ইন্টেলিজেন্স? এই প্রশ্নটা আমার থাকবে। ইন্টেলিজেন্স থাকলো সত্যি কি এই রকম মানে একটা না, ইন্টেলিজেন্স না থাকলে জায়গায় কি মাননীয় প্রধানমন্ত্রীর ভিজিটটা তাইলে কেন ক্যান্সেলড হলো? ইন্টেলিজেন্স ছিল, ক্যান্সেল হওয়ার পর কেন পর্যটকদের? এবং আমাদের কিছু দাবি আছে, স্পষ্ট কথা, আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে, একটু পরে আসছি, আমি একটু যাব হচ্ছে প্রতিরক্ষা বিশেষজ্ঞ নয়াদিল্লিতে এই মুহূর্তে রয়েছেন, আমার একটু স্কাইপে তার সাথে কথা, নীলাঞ্জন দাম, মাফ করবেন, দূরভাষে রয়েছেন নীলাঞ্জন দাম। নীলাঞ্জন দাম, আপনার কাছ থেকে এই বিষয়টাই জানতে চাইব যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন শুধু যারা করেছে তা নয়, পর্দার পেছনের শক্তিকেও উপযুক্ত জবাব এবং ঠিকঠাক জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, এবং আর কিছুক্ষণ পর হয়তো এটা আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ কাউন্টডাউন কি তাহলে শুরু হয়ে গেছে? এবার কি একটা চরম প্রত্যাঘাতের দিকে, বিশেষ করে পাক অধিকৃত কাশ্মীর, এটা নিয়ে অনেক দেশবাসীর মধ্যে এই প্রশ্নটা রয়েছে। আপনি একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ হিসাবে আপনি এটাকে কিভাবে দেখছেন? আচ্ছা, দেখুন, আমাদের ডিফেন্সের ক্ষেত্রে বা প্রতিরক্ষার ক্ষেত্রে না একটা কথা আছে যে মানে আমাদেরকে প্রত্যেক দিন আমাদেরকে জিততে হয়, আমাদেরকে সফল হতে হয়। কিন্তু যারা আতঙ্কবাদী বা যারা তারা যদি একদিন সফল হয়, সেটাই তখন হাইলাইট হয় এবং সেটাই একটা বড় আঘাত হয়ে আসে। যেমন যে আজ গতকালে যে অ্যাটাকটা হয়েছিল, শুধুমাত্র গতকাল হয়েছে বলেই নয়, তারা হয়তো গত 10 বছর থেকে রোজ দিন চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ইন্টেলিজেন্স ছিল বলেই, আছে বলেই, এবং প্রতিরক্ষা বাহিনী এবং অন্যান্য আলো এজেন্সিরা তার তৎপর ছিল বলেই কিন্তু ঘটনাগুলো ঘটেনি। হ্যাঁ, তার মানে এই নয় যে আমি ডিফেন্ড করছি ঘটনার জন্য। সেই সঙ্গে এটাও মনে রাখতে যে গত 10 বছর ধরে ভারতবর্ষে সিভিলিয়ানদের ওপর মেজর অ্যাটাক কিন্তু প্রথম। হ্যাঁ, আর্মির ওপর, বিএসএফ এর ওপর হয়েছে, কিন্তু সিভিলিয়ানদের ওপর, আমি ক্যাটেগরিক্যালি ওটা বলছি, সিভিলিয়ানদের ওপর এরকম মেজর অ্যাটাক এটা গত 10 বছরে প্রথম হয়েছে। তো আমি একটু আগে আমি শুনছিলাম যে একজন বলছিলেন এই নোটবন্দি বা এসব নিয়ে কোমর ভেঙে দেওয়া হয়েছে। আপনারা যদি এটা অ্যানালাইজ করুন তাহলে দেখবেন নোটবন্দির আগে সিভিলিয়ানদের উপর 3 মাসে কোথাও না কোথাও ভারতবর্ষের কোথাও না কোথাও কোনো না কোনো অ্যাটাক হতো, যেটা কিন্তু গত 10 বছরে হয়নি, মেজর অ্যাটাক হয়নি। এবং আরেকটা লক্ষণীয় বিষয় হলো যে যে টুকটাক অ্যাটাক গুলো হয়েছে সেগুলো কিন্তু শুধুমাত্র জম্মু কাশ্মীর, কারণ এর আগে যখন আমরা দেখতাম কখনো বম্বেতে হচ্ছে, কখনো কোচিকোড়ে হচ্ছে, কখনো আসামে হচ্ছে, কখনো মণিপুরে হচ্ছে, সেগুলো কিন্তু মোটামুটি এখন বন্ধ।
তো এই যে আমরা এখন সবাই সমস্যারে এখন আঙ্গুল তুলছি আমাদের না না ঠিক আছে, সরকার, মানে প্রতিরক্ষা- আপনি একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ, আপনার এই কথাটাকেই রাখছি যে হ্যাঁ। মানে প্রতিরক্ষার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে প্রত্যেক দিন জিততে হয়, কিন্তু প্রত্যেক দিন তো জেতা সম্ভব হয় না। কোনো দিন গতকালটা ছিল এই পাক মদতপুষ্ট জঙ্গিদের। আমি এটা আপনার কথাটাকে মেনে, হ্যাঁ সেটা আমার কথা হচ্ছে যখন এরকম, এক সেকেন্ড একটু নীলাঞ্জন দাম একটু শুনে নিন। 9/11 হয়েছে, আমেরিকাতে 9/11 হয়েছে, কদিন আগে ইসরায়েলে একটা কনসার্টে হামাসরা করেছিল, ওরা তো আমাদের থেকেও আরো উন্নত, কিন্তু সেখানেও হয়েছে ফেলিয়ার। না আমি এই পয়েন্ট থেকে ঠিক আছে, ভারতের সিভিলিয়ানদের এটা তো আইনেই রয়েছে যে আর্মি যখন সিভিলিয়ানদের অ্যাটাক করছে উইথ হেভি গানস, তখন আর্মি একটা তো দায়িত্ব এখন বর্তায়। রিটালিয়েশনসটা কিভাবে হতে চলেছে এটার একটা আভাস আপনি যদি, কারণ প্রতিরক্ষা মন্ত্রী যেটা বলেছে রিটেলিয়েশন হবে এবং সেটা খুব শীঘ্রই হবে। এবং আমরা গত 10 বছরে দেখেছি যখনই সেটা পুলওয়ামার পরিপ্রেক্ষিতে উরির পরিপ্রেক্ষিতে যে সার্জিক্যাল স্ট্রাইক গুলো হয়েছিল সেগুলো আমরা দেখেছি, এবং এই মুহূর্তে আমার মনে হয় এটা তার থেকেও বড় হবে, কারণ এর আগের আঘাতগুলো ছিল ডিফেন্স পার্সোনালদের উপরে, কিন্তু এটা যেহেতু সরাসরি সিভিলিয়ানদের উপরে, সুতরাং সে আঘাতটা আরো অনেক বড় এবং এটার একটা ভয়ঙ্কর প্রত্যাঘাত আমরা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। এবং আমার মনে হয় এটার জন্য অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে আমাদের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী বা আমাদের এনএসএ বা বিদেশ মন্ত্রী, তারা অলরেডি এটা শুরু করে দিয়েছেন। ওকে ওকে, ধন্যবাদ নীলাঞ্জন দাম। আপনার কাছে একটু দ্রুত মানে আরো দুজনের ডিফেন্সের এক্সপার্ট যারা রয়েছেন আমরা তাদের একটু শুনে নেব। যোগাযোগ করেছে আর কে শ্রীবাস্তব, তিনি কি বলছেন? আর কে শ্রীবাস্তব, কর্নেল আর কে শ্রীবাস্তবের বক্তব্য একটু শুনবো। দেখুন, আমাদের ইউএস এর ভাইস প্রেসিডেন্ট মিস্টার বার্নস এখানে আমাদের কান্ট্রিতে 4 দিনের জন্য আছেন, রাইট? ওনার থাকার সময় হয়েছে, তার মানে টাইমিং হ্যাজ বিন চোজেন ভেরি কেয়ারফুলি বাই দ্য ডিজিআইএসআই, রাইট? কেন ওরা এটা চাইছিল যেটা পুরো জিনিসটাকে আমরা বিশ্বে একটা একটু তুলে ধরবো, রাইট? এটা সেকেন্ড পয়েন্ট হলো। আর এটা নিশ্চয় ওরা কিন্তু এটা ওদের ডিসঅ্যাডভান্টেজে গেছে, বিকজ এটা সিলেক্ট করেছে, এটা বুমরেং করেছে, বিকজ যতগুলো বিশ্বের নেতা আছে এরকম টেরিস্ট অ্যাক্টিভিটি ওরা পছন্দ করে না। তৃতীয় হলো, আপনার জানেন এখন তাসাবুর রানা যেটা আমেরিকা থেকে ফেরত এসছে, এটাও আপনি লিঙ্ক করে দেখবেন। তাসাবুর রানা এখন একটা হায়ার লেভেল অফ ইন্টেলিজেন্স যেটা আমরা বলি, হায়ার লেভেল অফ প্ল্যানিং এটা বলি, যেটা হেডলি কোলম্যান হেডলি যেটা আছে, যেখানে দাউদ জিলানি যাকে আমরা বলতাম, ও এখন আমেরিকান জেলে আছে। ওর কথার পর যতগুলো জিনিস ছিল ওটা আপনার ফাঁস হয়েছে। তাসাবুর রানা ইন্ট্রোগেশনে বা কোয়েশ্চেনিং এ অনেকগুলো আইএসআই লোক, অনেকগুলো পাকিস্তান আর্মি যারা ওখানে ব্রিগেডিয়ার, এখন হয়তো জেনারেল চিফ হতে পারেন, ওদের অ্যাকচুয়ালি মুম্বাই বম ব্লাস্টে ওটা কি যোগদান ছিল ওটা ফাঁস হবে, তার মানে ওটা ইন্টারন্যাশনাল কোর্টে ওদেরকে ডাকা হতে পারে, তাই জন্য একটা এরকম করা হলো। চতুর্থ, আপনি দেখবেন পাকিস্তানে আফটার দ্য কি নাম বলি আমরা বলুচিস্তানে যেটা ওদের ট্রেন হাইজেকিং এর পর ওদের তো সিচুয়েশন খুব কাহিলা, পাকিস্তান আর্মির ক্রেডিবিলিটি খুব লো ছিল, তো ওইটা আপনার ডাইভার্ট করার জন্য একটা ওরা নেগেটিভ বিল্ড আপ করেছে এখানে, উইচ ইজ ভেরি ব্যাড। কেন যে আজ পর্যন্ত যারা জঙ্গিরা ছিল একটা প্যাটার্ন যেটা ছিল, ওরা আর্মি বা কোন একটা হার্ড টার্গেট ওরা করতো, সিভিলিয়ানদের কোনোদিন মারতো না। আর কাশ্মীরে যেটা আছে আপনার, এটা যেটা পর্যটন যেটা ট্যুরিজম যেটা আছে, ওটা কোনোদিন হার্ম হয়নি, কেন যে ওখানকার লোক বাসিন্দা যারা আছেন কাশ্মীরের বাসিন্দা, ওর থেকে এটা অনেক বেশি রেভিনিউ আর্ন করেন, আর ওদের একটা লাইভলিহুড এখানে আছে, রাইট? তো এটা একটা হলো। নাও লেটস কাম টু দ্য পার্ট টু। আমি আপনাকে বলছি, দেখুন, এই কোনো একটা জঙ্গি করার জন্য আপনার একটা ট্রেনিং এর দরকার আছে, আপনাকে রিক্রুটমেন্টের দরকার আছে, আপনার হাতিয়ার দরকার আছে, আপনার ফাইন্যান্সের দরকার আছে। এই 4টে জিনিসের প্যারামিটার বা ওর থেকে বেশিও প্যারামিটার যেটা আছে, ওটা আমরা খতিয়ে দেখেছি, বারবার দেখেছি কি পাকিস্তান এট দ্য মোমেন্ট ইন সেলফ, মানে নিজের পায়ে ওরা এরকম কোন একটা জঙ্গি হামলা করার সিচুয়েশনে অবস্থায় ছিল না। তাহলে এই লোকরা কোথায় এসছে? এই লোকরা এসছে বাংলাদেশ থেকে। আমি 100% আমার অ্যাসেসমেন্ট ইজ নট রং। এই যে বাংলাদেশ এন্ড পাকিস্তানের মধ্যে যেটা যুক্ত একটা ওয়ার্মিং আপ যেটা সিচুয়েশন হয়েছে মোহাম্মদ ইউনূসের, এই যে আইএসআই এসেছিল, আইএসআই আমাদের সীমান্ত গেছে, আর এই দেখুন ওয়াকফ বিল, যেটা ওয়াকফ বিল নিয়ে এটা যেটা কারবার হলো, যেটা মুর্শিদাবাদে যেটা হলো, আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে আর কোনো জায়গা হয়নি, শুধু বাংলা। কোথাও কর্নেল আর কে শ্রীবাস্তবের মতে এখানে বাংলাদেশের একটা বড় রকম ভূমিকা থেকে যাচ্ছে একেবারে না, যদিও আজকে আসিফ নজরুল
তিনি আবার বলছেন এর পেছনে কারা আছে এটা ভারতের খুঁজে বার করা উচিত। আসিফ নজরুল এরকম একটা জায়গায় এরকম হচ্ছে, কে কোত্থেকে মানে অ্যাটাচ সেটা ঠিক খুঁজে বার করার মতো পরিস্থিতি তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর আসিফ নজরুলের সেই পোস্ট আর কি। আমি এই নিয়ে বিস্তারিতভাবে আজকে আর যাচ্ছি না, কিন্তু যে বিষয়টা আমি একটু দীপ্তিমান বাবু, সময় খুব দ্রুত, আমরা অনেকেরই মতামত আজকে নিচ্ছি, আবার বাদও থাকছে কোথাও একটা সময় সীমাবদ্ধতার কারণে। কোথাও একটা জায়গায় আপনার মনে করে আছে নিশ্চয় আমরা এটা আলোচনা, যে হামাস কিন্তু যখন এই ফিলিস্তিনের উপর যখন হেভিলি বম্বিং হচ্ছে, হামাস যখন প্রায় বিধ্বস্ত, তখন তারা আইএসআই এবং পাকিস্তানের সাথে একটা বৈঠক হয়েছিল এবং সেটা কিন্তু পিওকেতে হয়েছিল। তখনই একটা আশঙ্কা ছিল যে হয়তো তারা এই ব্যাপারে ঢুকবে ভবিষ্যতের কথা মাথায় রেখে। এটা কিন্তু জানা যাচ্ছে অনেকটাই যে এই জঙ্গিদের প্রশিক্ষণের ক্ষেত্রে হামাসের একটা ভূমিকা থেকে গেছে। অর্থাৎ এই জিওপলিটিক্সের এই জায়গাটাকে বিশ্লেষণ করতে গেলে যতটুকু সময় দরকার অতটুকু সময় এখন আমাদের নেই। আগামী 48 ঘন্টার মধ্যে কি হতে পারে তার একটা পূর্বাভাস আপনি কি বুঝতে পারছেন? প্রথম কথা আপনাকে একটা জিনিস বলে রাখি যে আগামী 48 ঘন্টার মধ্যে যেটা হবে সেটাই কিন্তু পার্মানেন্ট হবে যদি কিছু হয়। মানে যেটা সেটা 48 ঘন্টা হতে পারে, 24 ঘন্টা হতে পারে, অথবা একদিন হতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আপনাকে আজকে একটা জিনিস বললাম, এখানে কোনো না কোনো ভাবে ইউরোপের লিংক আপনি পাবেন। এটা আমি আজকে আপনার এই স্টুডিওর এখান থেকে প্রোগ্রাম থেকে বললাম, ইউরোপের এবং বিশেষ করে ব্রিটেনের আপনি লিংক পাবেন, আমি আপনাকে এটা বলছি। এবং আজকে এই জায়গাটা এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে পাকিস্তানের ম্যাপ অক্ষুণ্ণ থাকবে কি থাকবে না। তবে এইটুকু আজকে আপনাকে বলে দিলাম, এবার যে সিচুয়েশন তৈরি হয়েছে সেই সিচুয়েশনে হয় ভারতবর্ষের ম্যাপ সঠিক থাকবে, না হলে পাকিস্তানের ম্যাপ সঠিক থাকবে। এইটুকু আপনাকে আমি আগামী 6 মাসের মধ্যে আজকে এখান থেকে বললাম, মিলিয়ে নেবেন 6 মাস পরে। বাংলাদেশের যখন প্রশ্ন এসেছিল তখন আমি বারবার করে বলেছিলাম যে কাশ্মীরের দিকে নজর দেওয়া উচিত, আর এবার আমি বলছি যে পাকিস্তানের দ্বিতীয়বার ভাঙার সময় চলে এসছে। এটা আপনি আমার কাছ থেকে লিখে নিন। আমি একটু আজকে প্রশ্ন বা ওই ন্যারেটিভ থেকে একটা জায়গায়, যেটা আসিফ মনির বা এদের যে বক্তব্যগুলো, এই দ্বিজাতি তত্ত্ব, এখানেও বহু মানে অনেকে রয়েছেন একেবারে খিলাফতি দর্শনের নেই। তুমি তো নিশ্চয় জোর গলায় এটা বলতে পারবে না। বহু লোক রয়েছে বিভিন্ন ধরনের সাবভার্সিভ অ্যাক্টিভিটিস, পাথরবাজি, ট্রেন আটকে দেওয়া, ট্রেন যাতে কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স না যায়, পুলিশকে আটকে দেওয়া নির্দিষ্ট পয়েন্টে, এই ধরনের ঘটনাগুলো রয়েছে। এই যে আসিফ মনির বা এরা যখন বলছেন যে এই দুটো জাতিসত্তা মানে এরা কখনোই একসাথে থাকতে পারবে না, স্পেসিফিক্যালি বলছে হিন্দুদের সঙ্গে, এবং রিটালিয়েশন, সেটা কিন্তু জোরালোভাবে কিন্তু অনেকেই কিন্তু এটাকে কিন্তু তাত্ত্বিকভাবে বা জোরালোভাবে এটাকে মোকাবিলা করছে না কোনো একটা জায়গায়। এটা কি গণতন্ত্র বা ভোটের রাজনীতির কারণে, নাকি এটাকে এবার খুব জোরালোভাবে এটা কিছু বলা উচিত বলে মনে করো? আমাকে প্রশ্নটা করছেন? একটু সংক্ষেপে উত্তর দিও। একদম একদম। দ্বিজাতি তত্ত্ব এটা তো জিন্না বিশ্বাস করতো আর হিন্দু মহাসভা বিশ্বাস করতো। তো সেই জিনিস নিয়ে আজকে বাংলাদেশের লোক বা এখানে যে সমস্ত আছে, আজকে তো কোনো হিন্দু আসিফ মনির যখন পরশুদিন এটা বলছেন তারপরে এই ঘটনাটা কে কিভাবে বিশ্বাস করছে ওটা না, আমার এরা কে কি বলছে আমার জানার দরকার নেই। আমার বক্তব্য হচ্ছে আমার দেশকে সুরক্ষিত রাখতে হবে, সেইটার দায় রাজ্য সরকারগুলোর এবং আমাদের কেন্দ্র সরকারের প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, তাদের। তো সেই জায়গায় একটা ম্যাসিভ ফেলিওর হয়েছে। উনি যেটা বলছেন যে তাদের রোজ লড়াই করতে হয়, রোজ জিততে হয়, তাই জন্যই তাদেরকে স্যালুট করি, তাই জন্যই তাদেরকে রোজ জয় হিন্দ বলি। কিন্তু আমি প্রশ্নটা কিন্তু আমি আমাদের আর্মিকে করছি না, আমি প্রশ্নটা আমাদের সিভিলিয়ান গভর্নমেন্টকেই করছি যে কেন তারা 3 বছর কোভিডের সময় 3 বছর ধরে তারা কোনো আর্মিতে রিক্রুটমেন্ট করেননি। তাদের বলতে হবে 1,80,000 পদ কেন খালি আর্মিতে, এই প্রশ্নগুলো তাদেরকে উত্তর দিতে হবে। এগুলো কারণ মানে একজন আওয়ার আর্মি পার্সোনাল দে আর ওভারবার্ডেন্ড, এই জিনিসগুলো বুঝতে হবে। তারপরে এই অগ্নিবীর আপনারা জানেন এই সিভিক আর্মি ঢুকিয়ে কি কাণ্ডটা করা হয়েছে। তো এই সমস্ত বিষয় নিয়ে একটা ছেলে খেলা কিন্তু আমরা কেন্দ্র সরকার থেকে দেখেছি। যাই হোক, কিন্তু বর্তমানে আমাদের মানে বক্তব্য খুব ক্লিয়ার। এই যে এখন আমরা শুনছি যে সার্জিক্যাল স্ট্রাইক, আমরা কোনো সার্জিক্যাল ট্যাকটিক্যাল কিচ্ছুতে যেতে চাই না। পিওকে কে সবার আগে আপনাদের ভাঙতে হবে।
পিওকেটা ভারতবর্ষ, আপনার যদি এটা অ্যাসারশন যখন বারবার করেন, এবং এটা আমাদের রাষ্ট্রীয় স্ট্যান্ড যে পিওকেটা ভারতবর্ষের, আমাদের ম্যাপে আমরা পিওকে কে আমাদেরই দেখাই, তো সেই পাকিস্তান অকিউপাইড কাশ্মীরকে ভারতের যেটা অভিন্ন অঙ্গ সেটাকে নিয়ে আসতে হবে, এবং সেকেন্ড আমাদের কিন্তু এই যে যত এই মানে যে টেরার মডিউলগুলো সেখানে রয়েছে সেগুলোকে পুরোপুরি শেষ করতে হবে, তাদেরকে ধরে আনতে হবে, হাফিজ সাইদকে ধরে আনতে হবে। এই জিনিসগুলো করুক কেন্দ্র সরকার, এতদিন ধরে তারা বসে আছে, জম্মু কাশ্মীরে তারা 370 করেছে, তারা তার শাসন ক্ষমতাটা দীর্ঘদিন 5 বছর তারা নিজেরা নিয়ে নিয়েছিল, এখনো অবধি সেখানে পুলিশ প্রশাসন, আর্মড ফোর্স, পুরো কম্বাইন্ড বাহিনী সমস্তটা কেন্দ্র সরকারের হাতে, তারপরেও এত বড় ফেলিয়ার, এটা মেনে নেওয়া যায় না। হিন্দু যদি আজকে খাতরে মে হয় তাহলে কিন্তু হিন্দু হৃদয় সম্রাটকে এর উত্তর দিতে হবে। ওকে, মানে একটু 3 মিনিট একটু টাইম এক্সট্রা দিতে হবে, একটু বলো। হ্যাঁ, দীপঙ্কর বাবু, আমি একটা জায়গায় পিওকে নিয়ে দীপ্তিমান বাবু বললেন যেটা, যে হয় ভারতের ম্যাপ হবে, না হলে পাকিস্তানের ম্যাপ, আর কি পাকিস্তান তার ম্যাপে কিন্তু পিওকেটাকে মেনশন করে, ভাঙতে হবে ওটা মানে এই ক্ষেত্রে গোটা দেশ ইউনানিমাস। রাজনৈতিক প্রশ্ন বা বিভিন্ন প্রশ্ন ওগুলোকে রেখে এই জায়গাটা থেকে কি বলবেন? দেখুন, এটা তো সবার আগে তো গ্রহণযোগ্য বিষয়, এটা নিয়ে কোনো দ্বিমত রাজনীতি থাকার উচিত নয়। আমরা পিওকেও চাই, এবং পাকিস্তানের ভিতরে যে সমস্ত শক্তি পাকিস্তানে থাকতে চায় না বলে আন্দোলন করছে, যেমন জম্মু কাশ্মীরে যদি স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন করতে পারে, তাদেরকে যদি পাকিস্তান সমর্থন করে, তাহলে বেলুচিস্তানে যেটা হচ্ছে দীর্ঘদিন ধরে, বালুচিস্তান যেটা আসতে চেয়েছিল ভারতের মধ্যে, তারা যখন তখনও নেহরুর একটা ভুল বা নেহরু চেষ্টা করলে হয়তো পারতেন, কিন্তু তখনকার দিনে পরিস্থিতি হয়তো হয়নি, সেটা আমরা এখন সমালোচনা করে, কিন্তু তারা তো সেই স্বায়ত্তশাসন চাইছে, তারা পুরো ট্রেন হাইজ্যাক করে দিচ্ছে, তারা তাদের সব রীতিমতন করছেন, প্রতিদিন খাবার দাবার তাদের জীবনযাত্রা অবস্থাগত হয়ে রয়েছে। ব্রেকিং, এই মুহূর্তের একটু গুরুত্বপূর্ণ খবরের দিকে একটু নজর রাখবো। এই মুহূর্তে যে 3জন মারা গেছেন তাদের দেহ এসেছে কলকাতা বিমানবন্দরে এসে সেটা নেমেছেন, এবং সেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, রয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, এবং রয়েছেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে এসে কেন্দ্রীয় সরকার এনাদেরকে আনার জন্য সমস্ত রকম ব্যবস্থা যা যা করার দরকার, কাল থেকে আমাদের বিরোধী দলের নেতা ইভেন বিতানবাবুর স্ত্রী ওখানে ছিলেন, ফোনেও কথা বলেছেন, পুরোটাই সমস্ত রকম সাপোর্ট দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের সাথে, জম্মু কাশ্মীর প্রশাসনের সাথে কথা বলেছেন, বিরোধী দলের নেতা কথা বলেছেন, এবং সঠিকভাবে যা যা সম্মান দেওয়ার সমস্তটা, কিন্তু কথা থেকে এই জীবন রাজ্য সরকার একদম, রাজ্য সরকার কি করেছে আমাদের জানার দরকার, রাজ্য সরকার কিছু করেও না, কারণ ওখানে কি রাজ্য সরকারের কথা উনি জানেন না, এই কথাটা আপনাদের এইটুকু এক্সপেক্ট করি, এক্সপেক্ট করতে হবে না। রাজনৈতিক ডিবেট রাজ্য সরকার কি করছে এটা যারা আবার সেই বাজে কথা বলছেন। ধন্যবাদ আজকের মতো। নীলাঞ্জন দাস, ধন্যবাদ। রাজনীতির দিন নয় আজকে, আরে লজ্জা করা উচিত তৃণমূলের, বলে কি করে বিরোধিতা করে, যে করেছে কেন? ঠিক আছে, আপনি ফালতু কথাবার্তা বলেন, এরা কিচ্ছু জানে না, কেন নিয়ে এসে বসেন কোনটায়? শুধু ঠিক আছে, বিরোধী দলের নেতা কথা বলেছে, আমরা বলবো সরাসরি কথা বলেছে, এই নিয়ে লজ্জা করা উচিত, আপনি লজ্জা করুন। আর ধন্যবাদ বিজেপি মুখপাত্র দীপ্তিমান সেনগুপ্ত, ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।